অক্টোবর 2023 থেকে মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো ঘটছে, শ্রোতার পাঠানো তথ্যের ভিত্তিতে আজ আমরা সেগুলো নিয়ে কথা বলছি। পরিস্থিতিটা বেশ জটিল, অনেকগুলো পক্ষ জড়িয়ে আছে। হ্যাঁ, আসলেই আমাদের লক্ষ্য হবে এই সূত্রগুলো থেকে মূল বিষয়গুলো বের করে আনা আর বোঝার চেষ্টা করা যে ঠিক কি ঘটছে আর কেন। চলুন একটু খুলে দেখা যাক ব্যাপারটা। হ্যাঁ, পরিস্থিতি আসলেই অত্যন্ত জটিল আর বহুমাত্রিক। ঐতিহাসিক কারণ আছে, আবার সাম্প্রতিক ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব শ্রোতার দেয়া তথ্যের উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে মূল ঘটনা আর তার প্রভাবগুলো তুলে ধরতে। তাহলে শুরু করা যাক 7 অক্টোবর 2023-এর ঘটনাটা দিয়ে। হামাসের সেই হামলায় তো বিভিন্ন দেশের প্রায় 1200 জন নিহত হন, অনেকে পণবন্দীও হন। হ্যাঁ, আর প্রাপ্ত তথ্যে আমরা দেখছি এখনও প্রায় 97 জন বন্দী আছেন। তারা প্রায় 25টা দেশের নাগরিক। আর এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ঠিক, জাতিসংঘের পরিসংখ্যান যদি দেখি, এর ফলে গাজার প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত। আর অক্টোবর 2024 নাগাদ 66% ভবন ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যাও তো মারাত্মক, ফিলিস্তিনি প্রায় 42,000। আর ইসরায়েলি দিকে অক্টোবর 2024 পর্যন্ত 1706 জন। সংখ্যাগুলো আসলেই ভয়াবহ। এবং এই সংঘাত তো শুধু গাজাতেই থেমে থাকেনি, তাই না? না, একদমই না। 8 অক্টোবর থেকেই লেবাননে হেজবোল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়া শুরু করে। শুধু হেজবোল্লাহই না। না, সূত্রগুলো বলছে সিরিয়া ভিত্তিক একটা মিলিটেন্ট গ্রুপ আছে, ইমাম হুসেন। আবার ইরাকের ইরান সমর্থিত জোট আল খাসাদ আশাবি, যাদের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসও বলা হয়, তারাও। আচ্ছা। আর এমনকি প্রায় 1600 কিলোমিটার দূর থেকে ইয়েমেনের হুথিরাও, তারাও ইসরায়েলে হামলা চালিয়েছে। আর এদের অনেকের সাথেই ইরানের সংযোগের কথা বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তথ্যে সেটাই উল্লেখ করা হয়েছে। এই গোষ্ঠীগুলোর অনেকের সাথে ইরানের যোগাযোগের ইঙ্গিত আছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে হামাস আর হেজবোল্লাহ, এদের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ। হামাসের কথাই যদি ধরি, 1988 সালে মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে এর উত্থান। হ্যাঁ, লক্ষ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। আর সময়ের সাথে সাথে ফিলিস্তিনের রাজনীতিতে বেশ প্রভাবশালী হয়ে ওঠে তারা। কিন্তু ইসরায়েল তো এর শীর্ষ নেতাদের অনেককেই নিশানা করেছে। অবশ্যই, যেমন ধরুন প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিন সম্প্রতি ইসমাইল হানিয়ে তেহরানে নিহত হলেন। আর 7 অক্টোবরের মূল পরিকল্পনাকারী যাকে বলা হচ্ছিল ইয়াহিয়া সিনওয়ার, তাকেও তো গাজায় হত্যা করা হলো অক্টোবরেই। ঠিক, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে তথ্যে। বলা হচ্ছে ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি হেজিবুল্লাহকে হামাসের চেয়েও বড় হুমকি মনে করত। ওহ, তাই নাকি? তাহলে তো 7 অক্টোবরের হামলাটা তাদের জন্য একটা বিরাট ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে করা হচ্ছে। আর অন্যদিকে হেজিবুল্লাহ, তারা তো লেবাননে 1982 সাল থেকে সক্রিয়। আর লেবাননের রাজনীতি আর সমাজে তাদের প্রভাবও অনেক গভীর। একদম। এর দীর্ঘদিনের নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ 1992 সাল থেকে। তিনিও সম্প্রতি 27 সেপ্টেম্বর 2024-এ বৈরুতে এক বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সংঘাত তো পুরনো, 2006 সালের যুদ্ধটার কথা মনে আছে? হ্যাঁ, আর এখানে একটা চাঞ্চল্যকর কৌশলের কথা জানা যাচ্ছে সূত্র থেকে। মোসাদ নাকি হেজবুল্লাহর ব্যবহৃত পেজার সিস্টেমে অ্যাপোলো পেজারে বিস্ফোরক লাগিয়ে দিয়েছিল। পেজারে বিস্ফোরক? কিভাবে? বলা হচ্ছে তাইওয়ানের এক সরবরাহকারীর মাধ্যমে এগুলো এসেছিল, আর হেজবুল্লাহ নাকি এক্স-রে করেও সেটা ধরতে পারেনি। অবিশ্বাস্য। এরপর 17 সেপ্টেম্বর 2024-এ দূর থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরণে হেজবুল্লাহর অনেক সদস্য হতাহত হয়, আর তার ঠিক পরপরই নাসরুল্লাহকে নিশানা করা হয়। এই পেজার বিস্ফোরণ আর নাসরুল্লাহর হত্যাকাণ্ড, এগুলো তো পরিস্থিতিকে আরও জটিল করে দিল। এর আগেই তো ইসরায়েল আর ইরানের মধ্যে একটা সরাসরি সংঘাতের আবহ তৈরি হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। 1 এপ্রিল ড্যামেস্কে ইরানি কনসুলেটে হামলা হলো। ইরানের জেনারেল সহ 16 জন নিহত হলেন সেখানে। আর তার জবাবে 13 এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলের ড্রোন আর মিসাইল হামলা চালানো। এটার বেশি। ইসরায়েল তো এর কঠোর জবাবের হুমকি দিয়েছে। আর আমেরিকাও 3
TAAD মিসাইল সিস্টেম পাঠাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য। হ্যাঁ, থার্ড সিস্টেমটা বিশেষভাবে ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য বেশ কার্যকর। তার মানে কি সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে গেল? ঝুঁকি তো অবশ্যই বাড়ল। দেখুন, আন্তর্জাতিক অঙ্গনে যদি তাকাই, জাতিসংঘ তারা মূলত হতাহতের পরিসংখ্যান দেওয়া আর উদ্বেগ প্রকাশ করা ছাড়া তেমন কিছু করতে পারছে না। নিরাপত্তা পরিষদেও তো মতভেদ। হ্যাঁ, স্পষ্ট মতানৈক্য। আর আঞ্চলিক আরব দেশগুলোর বেশ সংযত, কিছুটা নিষ্ক্রিয়ই বলা চলে। এই অবস্থায় ইসরায়েল নিজেদের আত্মরক্ষার অধিকারের কথা বলেই অভিযান চালিয়ে চালাচ্ছে, কিন্তু এর মানবিক প্রভাবটা গাজার প্রায় সব মানুষ বাস্তুচ্যুত, অবর্ণনীয় দুর্দশায় দিন কাটাচ্ছে। লেবাননেও অনেকে হতাহত, অনেকে ঘর ছাড়া। এই মানবিক সংকটটা অনেক সময় আলোচনার ভিড়ে হারিয়ে যায়। সব মিলিয়ে তাহলে আমরা যা দেখছি, শ্রোতার দেয়া তথ্যের ভিত্তিতে হামাস ও হেজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ প্রায় নিশ্চিহ্ন। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, পুরো অঞ্চলে অস্থিরতা চরমে, আর ইরান ইসরায়েল সরাসরি সংঘাতের মুখোমুখি। পরিস্থিতি নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক। হ্যাঁ, তথ্যগুলো বিশ্লেষণ করলে এটা মনে হতেই পারে যে ইসরায়েল হয়তো স্বল্পমেয়াদে কিছু সামরিক উদ্দেশ্য সাধন করছে, যেমন প্রতিপক্ষের সক্ষমতা কমানো বা নেতৃত্বকে শূন্য করে দেওয়া। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে বিপুল ধ্বংসযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুতি, এই যে গভীর মানবিক বিপর্যয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের মনে যে ক্ষোভ আর প্রতিশোধের জন্ম দিচ্ছে, সেটা কি শেষ পর্যন্ত এই অঞ্চলের জন্য আরও স্থায়ী, আরও গভীর নিরাপত্তাহীনতা তৈরি করবে না? ঠিক এই প্রশ্নটাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের ভাবনার জন্য রইল।